যে আইনাঙ্গন নিয়ে কিছু বলতে গেলে এখন আমাদের কি বলবো, আইনের যে শাসন সেটা এখন যথেষ্ট ঘাটতি দেখা যাচ্ছে। আমার যে ট্রাইব্যুনাল হচ্ছে, এই ট্রাইব্যুনালে এর আগেও ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল হিসাবে পরিচিত। এটা এর আগেও যারা ক্রাইম করেছে মুক্তিযুদ্ধের সময় তাদের বিচার হয়েছে, সেটি আবার পুনর্গঠন হয়েছে। সেখানে যে বিচার পদ্ধতি বা বিচার এখন যেভাবে বিচার কার্যক্রম চলছে, আমার মনে হয় অনেকটা আক্রোশমূলক হচ্ছে, আমার তাই মনে হয়। এবং আইনাঙ্গনে আসলে আপনারা দেখছেন যে বেশ কিছু বিশৃঙ্খলা চলছে এখন আইনাঙ্গনে। আমাদের আইনজীবীদের একটা অংশের আইনজীবীরা এখনও কোর্টে মুভ করতে পারছে না, কোর্টে আসতে পারছে না, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হচ্ছে। তারপরে আর এক অংশেরও যারা জুনিয়র লেভেলের আইনজীবী আছে তারা বঞ্চিত হচ্ছে। অল্প কিছু আইনজীবী ভালো প্র্যাকটিস করছে, অনেক ভালো প্র্যাকটিস করছে, বাট ম্যাক্সিমাম আইনজীবীরাই আজকে খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে আছে তারা। আসলে মামলার জট তো সারা বাংলাদেশে আছে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে মামলার জটটা একটু বর্তমানে বেড়ে গেছে আর কি। আমার মনে হয় আমাদের যে অ্যাপিলেট ডিভিশনের আবার একটু কনস্টিটিউট করা দরকার। তারপরে আমাদের সুপ্রিম কোর্টের আরও একটু বেঞ্চ বাড়ানো দরকার। জাহাজের সংকট আছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এইসব কারণে মামলার জট বেড়ে যাচ্ছে। তা ইনশাল্লাহ হয়তো আমাদের মাননীয় চিফ জাস্টিস খুব দক্ষ মানুষ এবং খুব উচ্চশিক্ষিত মানুষ এবং ভালো অভিজ্ঞ মানুষ, তো সে হয়তো খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে আমার মনে হয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের এই বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, ৭১-এর ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। সেক্ষেত্রে এখন তো আইনাঙ্গনে আসলে অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। যেমন ধরেন সবার যে অবস্থান সেটা নাই, সেটা দরকার। এবং পারস্পরিক যে শ্রদ্ধাবোধ ছিল আইনজীবীদের, দুইজন আইনজীবী দুই মক্কেলের পক্ষে, দুই ক্লায়েন্টের পক্ষে মামলা করছে, বাট বের হয়ে দুইজন হাসতে হাসতে বের হয়ে আসছে। আমাদের সেই দৃশ্যগুলো এখন মনে হয় একটু কমে গেছে। আমার মনে হচ্ছে এই বিষয়গুলো একটু উন্নত করা দরকার। আরও হচ্ছে যে সামনে যে চ্যালেঞ্জগুলো আসতেছে, যে বললাম এখনও যে বিচার মামলার জট, সেক্ষেত্রে আমাদের মহামান্য হাইকোর্টের বিচারক বাড়াতে হবে, কোর্ট বাড়াতে হবে, এবং এই সংকটগুলো কাটলে আমার মনে হচ্ছে যে আমরা একটা ভালো অবস্থানে দাঁড় করাতে পারবো আমাদের আইন অঙ্গনকে। কারণ আইনজীবীরাই সমাজের সেবা করতে পারে। আমার একজন আইনজীবীর মুখের কথা একজন মানুষ একটা রিলিফ পেতে পারে। সেখানে তার পকেট থেকে 10 টাকা খরচও করার প্রয়োজন হয় না, শুধুমাত্র 2 টাকার কথা দিয়ে একটা মক্কেলের উপকার করা যায়। তো সেক্ষেত্রে আইনজীবীরাই সমাজের যুগে যুগে তো আইনজীবীরাই সমাজের যে উন্নয়নমূলক কাজগুলো করেছে, আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীরা ভূমিকা রেখেছে, এখনও রাখছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আইনজীবীরাই তো সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাদের কাছে মানুষ আসে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে, তাদের কাছে লিটিগেন্ট পার্সনরা আসে, তাদের বক্তব্য আদালতে উপস্থাপন করে পক্ষে বিপক্ষে। তো সেক্ষেত্রে আইনজীবীরাই আমার মনে হচ্ছে যে সমাজের আইনের শাসন প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। বিচার বিভাগের স্বাধীনতা বর্তমানে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা আসলে উত্তর দেওয়াটা খুব কঠিন। বিচার বিভাগ স্বাধীন, আমরা মনে করি যে বিচার বিভাগ স্বাধীন, তবে স্বাধীনভাবে বিচারকরা কাজ করতে পারছে বলে আমার একটু সন্দেহ থেকে যায় যে বিচারকরা স্বাধীনভাবে কাজ পারছে না। বিভিন্ন সময় মবেরা এসে অনেক প্রবলেম করতেছে, যেগুলো আসলে বিচার বিভাগের জন্য সুখনীয় নয়, বিচার বিভাগের জন্য আসলে শোভনীয় নয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বিচার বিভাগ, আমাদের যে মাজদার হোসেন মামলার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন, বিচার বিভাগ আলাদা হচ্ছে জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীন, সম্পূর্ণ স্বাধীন, কিন্তু তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে আমার মনে হয় বর্তমানে। আর হচ্ছে
সাইবার আইন আসলে এটা হচ্ছে কি, আইন একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা সবসময় চলমান থাকে। এটার এখন যেমন একটু সমস্যা, একটা বর্তমান প্রেক্ষাপট অনুসারে একটা আইন তৈরি হলো, সেটা হয়তো আবার প্রেক্ষাপটটা একটু পরিবর্তন হলে আপনাকে তখন আইনটাও পরিবর্তন করা হয়। আইন পরিবর্তনশীল, পরিমার্জন হয়। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে সাইবার ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা আগে যে অবস্থায় ছিল, এটা তো এর আগেও একবার পরিবর্তন হয়েছে। তো সেক্ষেত্রে এটা যদি কোথাও কোনো অনিয়ম বা ইনকনসিস্টেন্সি, যেটাকে আমাদের আইনে বা অস্পষ্টতায় অ্যাম্বিগুইটি দেখা দেয়, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এগুলা সমাধান করে, এগুলো পরিবর্তন করে, পরিমার্জন করে আমরা মনে হয় সাইবার ট্রাইব্যুনাল আইনকে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। আর হচ্ছে নারীদের জন্য যথেষ্ট আইন আছে এদেশে। এখন তো আসলে বলতে গেলে কি, নারীরা যেভাবে নির্যাতিত হচ্ছে, তাদের জন্য আইনের দরজা যথেষ্ট খোলা আছে। আমার মনে হয় পুরুষ নির্যাতনের আইন হওয়া উচিত বলে আমার মনে হয়, কারণ এখন কিন্তু পুরুষরাও বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় শারীরিক মানসিকভাবে একটা কিছুটা নির্যাতনের শিকার হয়। যেটা হচ্ছে আদালতের বাইরে যে বিকল্প বিরোধ নিষ্পত্তি, এটা খুব একটা ভালো উদ্যোগ, এটা খুব জরুরি দরকার এইটা, এবং এটার ব্যাপকতা খুব ছড়িয়ে পড়া উচিত। কারণ হচ্ছে যে এই যে মামলা, আমাদের আসলে প্রচলিত আইন ব্যবস্থাটাই আমাদের দেশে একটু দীর্ঘায়িত। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই যে যেটা হচ্ছে যে আমরা যদি এডিআর আছে, অর্থাৎ কোর্টের বাইরে নিষ্পত্তি করা, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই বিষয়গুলো আরেকটু জনগণের মাঝে ছড়িয়ে পড়া, একটু সচেতন করা, এবং এই বিষয়গুলো যদি মানুষ জানতে পারে, এই বিষয়ের মাধ্যমে যে মানুষ মামলার সমাধান হতে পারে, সেই বিষয়টা যদি মানুষ জানতে পারে, তাহলে আমার মনে হচ্ছে যে মানুষ এই মামলার জট কমে যাবে এবং মানুষের ন্যায় বিচার পেতে অনেকটা সহজ হবে। আমাদের দেশের যে প্রচলিত আইন, সেই প্রচলিত আইনটা কিন্তু অনেক রিচ। বিভিন্ন দেশের সাথে যদি তুলনা করা হয়, তাহলে আমাদের দেশের আইনের শাসনটা এখনও ভালো অবস্থানে আছে ইনশাল্লাহ, আমি সেটা মনে করি। আর প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যে আইন এবং সংখ্যালঘুদের জন্য, সংখ্যালঘুরা এদেশে, আমি মনে করি যে আমাদের দেশে যে সংখ্যালঘু যারা আছে, তারা ভালো আছে অন্য দেশের তুলনায়। কারণ আমরা এই দেশের একজন সাধারণ মানুষও সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। সেক্ষেত্রে আমাদের দেশের যারা সংখ্যালঘু আছে, তারা অনেকটা ভালো আছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে অনিয়ম ঘটে, মাঝে মাঝে এর ব্যত্যয় ঘটে, মাঝে মাঝে দেখা যায় যে সংখ্যালঘুরা বিভিন্নভাবে নির্যাতিত হয়। তা আমার মনে হচ্ছে যে এইটা হওয়া উচিত না, কারণ এইটার আইন সম্পর্কে মানুষের একটু ধারণা কম। সংখ্যালঘু যদি নির্যাতিত হয় বা সংখ্যালঘু যদি কোনো রকমের হয়রানির শিকার হয়, সেক্ষেত্রে তার জন্য আমাদের বাংলাদেশে প্রচলিত যথেষ্ট আইন রয়েছে, যে আইনের মাধ্যমে সে প্রতিকার পেতে পারে। আমি মনে করি যে একজন আইনজীবীদের অবশ্যই রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা উচিত, কারণ রাজনীতিতে একসময় আইনজীবীরা ছিল, বিশ্বের সমস্ত দেশে আইনজীবীরা ছিল, বাংলাদেশেও একসময় আইনজীবীরা ছিল, এখনও আইনজীবীরা আছে, তবে তুলনামূলক কম। আমার মনে হয় যে এই আইন অঙ্গনগুলোতে যারা ব্যবসায়ীরা ঢুকে, আমাদের এই রাজনীতিতে ব্যবসায়ীরা ঢুকে আসলে রাজনীতি কলুষিত হয়েছে। আমার মনে হচ্ছে যদি যথেষ্ট পরিমাণে আইনজীবীরা এই রাজনীতি করতো বা রাজনীতি করার সুযোগ পেত, তাহলে তাদের এই আমাদের আজকের এই এখনকার বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে হতো না। কারণ আইনজীবীরা সমাজের বিবেকবান মানুষ, এবং তারা যেহেতু আইনের চর্চা করে, আইনটার ব্যাখ্যা দেয় এবং আইন সম্পর্কে জানে ওয়াকিবহাল, সুতরাং তারা, আমার মনে হচ্ছে যে তারা তাদের রাজনীতিতে থাকা উচিত। রাজনীতিতে আইনজীবীরা থাকলেই সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এবং আইনজীবীরা থাকলে আইনের শাসন প্রতিষ্ঠা হলে একটা সমাজ সুন্দর চলবে, একটা দেশ সুন্দর চলবে, এবং মানুষ ন্যায় বিচার পাবে। যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সেখানেই একটা দেশের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো থাকে, তাহলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, একটা শান্তিপূর্ণ সহাবস্থান থাকবে সবাই মিলে। সেখানে যদি আইনের ব্যত্যয় ঘটে, তখনই ওই সংখ্যালঘু নির্যাতন, নারী নির্যাতন, তখনই মারামারি, হানাহানি, তখনই যত অন্যায় অপকর্ম হবে। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা তুলনাহীন,
আসলে আইন অঙ্গন নিয়ে বলার এইটুই, শুধু আইন অঙ্গন নিয়ে আমি বলতে চাই যে আইন অঙ্গনে বর্তমানে যে বিশৃঙ্খলা আছে সারা বাংলাদেশেই, আমার মনে হচ্ছে এটা অচিরেই কেটে যাবে। আমার আইনজীবীরা যারা আসতে পারছে না কোর্টে, তারা কোর্টে আসুক, এবং আমরা পারস্পরিক সহাবস্থান আগেও ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সাথেই ছিল। এখানে রাজনীতি আমরা সাধারণত সবাই, আইনজীবীরা ম্যাক্সিমামে রাজনীতির সাথে যুক্ত। আইনজীবীরা যদি রাজনীতির সাথে যুক্ত, মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে বৈরিতা থাকা উচিত নয়। আমার মনে হচ্ছে যে পারস্পরিক বৈরিতা দূর হবে, এবং আমরা যে সহাবস্থান ছিল, আগের যেরকম সহাবস্থান ছিল এখনও সহাবস্থান থাকা উচিত। এবং আমরা মনে হচ্ছে যে আমরা যে একটা আইন অঙ্গনে একটা কথা আছে যে কালো কোট সব এক, আমরা কালো কোটরা সব এক হিসাবে থাকতে চাই, এবং আইনের চর্চাটা আমরা করতে চাই, সবাই কোর্টে সমানভাবে প্র্যাকটিস করতে চাই।